আমি ডায়েটিশিয়ান দীপশিখা। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া নিয়ে আলোচনা করব। অ্যানিমিয়া, যার বাংলা মানে হচ্ছে রক্তাল্পতা। অ্যানিমিয়া কিন্তু কোনো রোগ নয়, এটা হলো একটা সিমটমস। একটু ভালো করে বোঝাই, আমাদের রক্তে প্রধানত 3টে কম্পোনেন্ট থাকে। কি কি? লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা। এই লোহিত রক্তকণিকার পরিমাণ যখন কমে যায় শরীরে, তখনই প্রধানত আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া দেখা যায়। তাহলে প্রশ্ন হচ্ছে যে এই লোহিত রক্তকণিকা বা আরবিসি কিসের দ্বারা প্রডিউস হয়? দেখুন, লোহিত রক্তকণিকা বা আরবিসি প্রডিউস হয় হিমোগ্লোবিনের দ্বারা। আর হিমোগ্লোবিন হচ্ছে এক প্রকার প্রোটিন, যেটা তৈরি হয় আয়রনের দ্বারা। এবারে শরীরে যদি আয়রনেরই ডেফিসিয়েন্সি হলো, তাহলে হিমোগ্লোবিন ঠিকঠাক প্রডিউস হতে পারবে না। আর হিমোগ্লোবিন যদি ঠিকঠাক প্রডিউস হতে না পারে, তাহলে আরবিসি ঠিকঠাক প্রডিউস হতে পারবে না। আরবিসি ঠিকঠাক প্রডিউস হতে না পারলে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া দেখা যাবে। এবার প্রশ্ন হচ্ছে যে আমার কি কি সিমটমস দেখা যায়, যাতে আমি বুঝবো যে আমার আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হয়েছে। দেখুন, একটা কাজ যখন আপনি আগে খুব বেশিক্ষণ ধরে করতে পারতেন, এখন সেই কাজটা একটু কম টাইম ধরে করতে পারছেন। আগে সিঁড়ি দিয়ে খুব ভালোভাবে উঠে যেতেন, এখন সিঁড়িতে চড়তে খুব প্রবলেম হচ্ছে, হাঁপিয়ে যাচ্ছেন। বা আপনি একটা নিচে কোথাও বসে আছেন কিছুক্ষণ ধরে, যখন উঠছেন মাথাটা ঘোরাচ্ছে। বা আপনার গায়ের রং পুরো ফ্যাকাশে হয়ে গেছে, দেখে মনে হচ্ছে যে অনেক ফর্সা হয়ে গেছেন। এবার আপনি তো ভাববেন যে হ্যাঁ ভালো, আমি ফর্সা হয়ে গেছি, কিন্তু না। একটু ভালো করে যদি দেখেন, তাহলে আপনার আয়রন ডেফিসিয়েন্সিও হতে পারে। আর যদি দেখেন চোখের নিচের দিকটা অনেকটা সাদা হয়ে গেছে, ফ্যাকাশে হয়ে গেছে, এই সমস্ত লক্ষণ। বা মেয়েদের ক্ষেত্রে পিরিয়ডের অনেক প্রবলেম দেখা যাচ্ছে, এই সমস্ত প্রবলেম দেখা যায়। এবার বাচ্চাদের ক্ষেত্রেও কিছু কিছু প্রবলেম দেখা যায়। কি কি প্রবলেম? বাচ্চাদেরকে আপনি স্কুলে ছেড়ে দিয়ে এসছেন, দেখবেন ওর পড়ায় মনোযোগ নেই। ম্যাডাম বলছে যে ওর একদমই পড়ায় মনোযোগ নেই, বাচ্চা কিন্তু খেলায় মত্ত। ওটা আয়রনের ডেফিসিয়েন্সির কারণেও হতে পারে। 2 নম্বর যদি বলি, তাহলে দেখবেন শুধু শুধু মাটি কামড়ে কামড়ে খাচ্ছে, চক কামড়ে কামড়ে খাচ্ছে। ওই সমস্ত ডেফিসিয়েন্সি, আয়রনের ডেফিসিয়েন্সির কারণে এই সমস্ত সিমটমস দেখা যায়। এবারে আমি কি কি খাবার খেলে এই আয়রনের ডেফিসিয়েন্সিকে কম করতে পারবো? দেখুন, আয়রনের সোর্সের উপর ভিত্তি করে আয়রনকে প্রধানত দুভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে হিম আয়রন, একটা হচ্ছে নন হিম আয়রন। হিম আয়রন কোনটা? হিম আয়রন মানে প্রাণীজ আয়রন, মানে প্রাণীজ জিনিস থেকে আমরা যে আয়রনটা পাই তাকে আমরা হিম আয়রন বলছি। যেমন যেমন মাছ থেকে যে আয়রনটা পাচ্ছি সেটাকে বলা হচ্ছে, মাংস থেকে যে আয়রনটা পাচ্ছি সেটাকে বলা হচ্ছে প্রাণীজ আয়রন বা হিম আয়রন। বা ডিম থেকে যে আয়রনটা পাচ্ছি। এবারে মাছের মধ্যে কোন মাছে বেশি আয়রন থাকে? সামুদ্রিক মাছে বেশি পরিমাণে আয়রন পাবেন। মাংসের মধ্যে কোথায় বেশি আয়রন পাবেন? মাংসের মধ্যে মনে রাখবেন মেটেতে প্রচুর পরিমাণে আয়রন আছে। এরপর আমি আসছি নন হিম আয়রন বা উদ্ভিজ্জ আয়রনের কথায়। উদ্ভিজ্জ আয়রনও প্রচুর পরিমাণে প্ল্যান্ট থেকে পাওয়া যায়, মানে সবুজ শাকসবজি থেকে অনেক আয়রন পাওয়া যায়। তবে এক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন, যখনই আমি উদ্ভিজ্জ শাকসবজি থেকে আয়রন নেওয়ার চেষ্টা করব, তখনই আমার খাদ্য তালিকায় অবশ্যই ভিটামিন সি সমৃদ্ধ খাবার রাখতে হবে। কারণ ভিটামিন সি সমৃদ্ধ খাবারই আমার এই সবুজ শাকসবজি থেকে আয়রন নিতে, অ্যাবজর্পশনে অনেক সাহায্য করে। এবার আছে কোন কোন শাকসবজিতে আমি বেশি পরিমাণে আয়রন পাবো। আমরা কুলেখাড়া খুব পরিচিত নাম, ভালোভাবেই সবাই চিনি, গ্রামাঞ্চলে সবাই দেখেছে, এবং যেখানেই জল জমে সেখানেই প্রায় কুলেখাড়া হয়। কুলেখাড়ায় প্রচুর পরিমাণে আয়রন আছে। কুলেখাড়াকে অবশ্যই আপনি আপনার খাদ্য তালিকায় রাখবেন যদি আপনি অ্যানিমিয়ার শিকার হন। পালং শাক প্রচুর পরিমাণে আয়রন আছে, ডুমুর প্রচুর পরিমাণে আয়রন আছে, বিটে প্রচুর পরিমাণে আয়রন আছে। এছাড়া কলায় প্রচুর পরিমাণে আয়রন আছে, কলার ফুলে প্রচুর পরিমাণে আয়রন আছে, থোড়ে প্রচুর পরিমাণে আয়রন আছে, বেদানাতে প্রচুর পরিমাণে আয়রন পাবেন। এই সমস্ত জিনিসে প্রচুর পরিমাণে আয়রন আছে। আশা করছি আমি বোঝাতে পেরেছি কোন কোন খাবার খেলে আপনার আয়রনের ডেফিসিয়েন্সি শরীরে কম হবে, অর্থাৎ আপনি আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া থেকে খুব সহজেই বাঁচতে পারবেন। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে যাবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ